আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার বায়োলজি ক্লাস। আমি আছি নসির শাইলা ইসলাম, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ২য় বর্ষ। আমরা গত ক্লাসে নগ্নবীজ উদ্ভিদ শেষ করেছি। আজকে আমরা পড়ব আবৃতবীজী উদ্ভিদ। আবৃত বীজী। এখন আসো, আবৃতবীজী উদ্ভিদের ইংলিশে এটাকে কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় আমার এনজিওস্পার্ম। এখন দেখো, আমি যদি এই এনজিওস্পার্ম শব্দটা যদি একটু ভাঙি, মনে করো এন জিওন। এন জিওন মানে হচ্ছে আমার ভেসেল বা কন্টেইনার। ভেসেল বা কন্টেইনারকে আমরা বলা হয় কি এনজিওন। এখন দেখো, আর স্পার্ম মানে সিড বা বীজ আমরা জানি। এখন কথা হচ্ছে এনজিওস্পার্ম মানে কি আমার বীজটা যে কোনো কন্টেইনারের মধ্যে আছে এরকম বোঝায়। মানে হচ্ছে বীজটা কি হয়, একটা ফলের ভিতরে থাকে, মানে আবৃত অবস্থায় থাকে। আমরা কি জানি, নিষেকের ফলে গর্ভাশয় ফলে পরিণত হয়। সো কি এই ফলের মধ্যে আর ডিম্বক বীজে পরিণত হয়। সো ফলের ভিতরে আমার এই বীজটা থাকবে। আচ্ছা, এখন আসো আবৃতবীজী উদ্ভিদ সম্বন্ধে কিছু কথা বলি। কিছু এমসিকিউ আসে, মনে করো আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে, যেমন অলফিয়া, অলফিয়া মাইক্রোস্কোপিকা, মাইক্রোস্কোপিকা। এই অলফিয়া মাইক্রোস্কোপিকা যে উদ্ভিদটা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ। পৃথিবীর মধ্যে ক্ষুদ্রাকার আবৃতবীজী, মাইক্রো মানে কথার মধ্যে আছে দেখো মাইক্রো। সো মাইক্রো কথা যেখানে থাকে সেটা হচ্ছে ক্ষুদ্র। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাকার উদ্ভিদ হচ্ছে অলফিয়া। বাংলাদেশটার মধ্যে হচ্ছে অলফিয়া আরহিজা। দেখো, তোমরা এভাবে মনে রাখতে পারো ব্যানার দ্বারা। এই ব্যানার কথা দ্বারা মনে রাখতে পারো, ব্যান থেকে হচ্ছে বাংলাদেশ, আর থেকে হচ্ছে আমার আরহিজা। আরহিজার কথা থাকলে সেটা হচ্ছে বাংলাদেশের। আর যদি আমার মাইক্রোস্কোপিকা, মাইক্রো থেকে ছোট আর কিছুই হয় না, তাহলে পৃথিবীর মধ্যে ক্ষুদ্রাকার হচ্ছে আমার অলফিয়া মাইক্রোস্কোপিকা উদ্ভিদ। আচ্ছা, এখন আসি আমরা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলি। দেখো, যারা খুব ভালো করে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলেছো, তাদের জন্য আবৃতবীজী উদ্ভিদগুলো অনেক ইজি হয়ে যাবে। কি করে ইজি হবে দেখো, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি দেখি তাহলে কি দেখায় দেখো, এটা কিন্তু একটা স্পোরোফাইটিক উদ্ভিদ, কারণ তার স্পোরোফাইটটা হচ্ছে দীর্ঘস্থায়ী, আর তার গ্যামেটোফাইটটা হচ্ছে পরনির্ভরশীল, যেটা হচ্ছে আমার সংক্ষিপ্ত। এই উদ্ভিদদের মধ্যে কি, এই উদ্ভিদটা হচ্ছে যেহেতু দেখো ফল উৎপন্ন করছে, ফল উৎপন্ন করছে মানে কি ফুলের মধ্যে গর্ভাশয় আছে, তাহলে এটাকে আমরা এসব উদ্ভিদকে কি বলতে পারি, পুষ্পক উদ্ভিদ। পুষ্পক উদ্ভিদে অথবা যদি ফ্লাওয়ারিং প্ল্যান্টের আরেক নাম হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। তাহলে পুষ্পক উদ্ভিদ হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আবার কি এখানে কি ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ, ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ, ভাস্কুলার টিস্যু এখানে মানে সুগঠিত। আমরা কিন্তু নগ্নবীজী ক্ষেত্রে দেখেছিলাম যে ভাস্কুলার টিস্যুর কি জাইলেমে, ভেসেলে, ফ্লোয়েমের সঙ্গী নেই, মানে ফ্লোয়েমের সঙ্গী কোষ নেই। এখন দেখো, গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ডে ভাগ, মানে গর্ভকেশর একদম পরিপূর্ণভাবে ভাগ করা। এখন আসো, তাহলে গর্ভমুণ্ডের মধ্যে পতিত হবে হচ্ছে আমাদের পুংরেণু। পুংরেণু কোথায় এসে পতিত হবে? পুংরেণু আমার গর্ভমুণ্ডে পতিত হবে। সো গর্ভমুণ্ডে থেকে আমার পোলেন টিউব তৈরি হবে, তারপরে আমার কি পোলেন টিউবের মধ্য দিয়ে শুক্রাণুটা আমার প্রবেশ করবে, শুক্রাণু তৈরি হবে, শুক্রাণুটা প্রবেশ করবে কোথায়, আমার এই ডিম্বকের মধ্যে, ডিম্বাণুর সাথে তারপর নিষিক্তকরণ সম্পন্ন হবে। এখন দেখো, তাহলে ডিম্বকটা কি হচ্ছে, ডিম্বকটা কিন্তু গর্ভাশয়ের ভিতরে থাকছে, মানে ফলের ভিতরে থাকছে। আর খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা শুক্রাণু দেখতে কিরকম। আমরা কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে পড়েছিলাম শুক্রাণু কি বহু ফ্লাজেলা যুক্ত, এটা হচ্ছে ফ্লাজেলা বিহীন শুক্রাণু। এটা হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য, ফ্লাজেলা বিহীন মানে নিশ্চল শুক্রাণু। আর দেখো, এখানে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, দ্বিনিষেক ঘটে, যেটা আমি গত ক্লাসে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। দ্বিনিষেক ঘটে এখানে, মানে কি আমার দ্বিনিষেক ঘটে, শস্য কখন উৎপন্ন হয়, নিষেকের পরে। নিষেকের নিষেকের পরে আমার শস্য উৎপন্ন হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আবার দেখো,
তাহলে শস্যটা কি হয়? শস্যটা কি হয় আমার? ট্রিয়ান, মানে কি আমার ট্রিপ্লয়েড শস্য হয়। এখন দেখো এখানে কিন্তু কোনো ধরনের আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া কি বলেছিলাম? যেটা আমার উদ্ভিদের একটা কি আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়া, আর্কিগোনিয়া কিন্তু তৈরি হয় না। এটা কিন্তু একটা উন্নত বৈশিষ্ট্য হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ। আবৃতবীজ উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য কি? আর্কিগোনিয়া তৈরি হয় না। আর কি আছে? এখানে কি বীজপত্র থাকে। মনে করো এই যে এরকম একটা মূল যদি থাকে, এখানে দেখো, এই দেখো এরকম যদি থাকে, তাহলে এগুলোকে বলা হয় আমার বীজপত্র। এটা কিন্তু মূলের অংশ, এরকম বীজপত্র। এই এখানে কি হয়? এক বা বীজপত্র থাকতে পারে। আর কি বলেছি আমি? এখানে কি সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। আমরা যেমন যৌনক্রম নির্ণয় করতে পেরেছিলাম নগ্নবীজের ক্ষেত্রে, এখানেও কি আমি যৌনক্রম নির্ণয় করতে পারবো। এভাবে কি শেষ হলো আমার আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা। এখন দেখো আমি আবৃতবীজ উদ্ভিদের কিছু ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি যে আবৃতবীজ উদ্ভিদ কিরকম থাকতে পারে। দেখো একটা আবৃতবীজ উদ্ভিদ আছে, মানে আবৃতবীজ ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে হচ্ছে বিরুৎ। বিরুৎকে বলা হয় আমার হার্ব। আমি তোমাদের গত ক্লাসে বলেছি যে এই অধ্যায়টা একটু প্র্যাকটিক্যালি পড়ার ট্রাই করবা, তোমরা একটু দেখে দেখে পড়ার ট্রাই করবা। প্র্যাকটিক্যালি যত উদ্ভিদগুলোকে দেখে পড়বা, মানে একটু ভিজুয়ালাইজ করে পড়বা, তত তোমার এগুলো মনে থাকবে। নেমোনিক দিয়ে আসলে সবসময় মনে থাকে না, বিশেষ করে এই অধ্যায়ে অনেক উদ্ভিদ তুমি নেমোনিক দিয়ে ভুলে যাবা। একটু চেষ্টা করবো মনে রাখার। এখন দেখো বিরুৎ বা হার্ব। হার্ব কথার মানে হচ্ছে ঘাস, ঘাস বা নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ, অকাষ্ঠ উদ্ভিদ যেগুলোকে বলি। কি তাহলে হার্বের উদাহরণ কি? হার্ব মানে বিরুৎ বলতে বা হার্ব বলতে আমরা কি বুঝি? এগুলা কিন্তু ক নম্বরের কোশ্চেনে অহরহ আসে। বিরুৎ কি, তারপর গুল্ম কি, এগুলো কিন্তু আসে, উদাহরণ আসে। তো বিরুৎ কি আমার? বিরুৎ হচ্ছে আমার ধান, গম, যব, দুবরা ঘাস, এরকম দুবরা ঘাস, তারপরে হচ্ছে মনে করো শ্বেতদ্রন, এরকম উদ্ভিদগুলো হচ্ছে আমার কি হার্ব জাতীয় উদ্ভিদ। তোমরা একটু দেখবা যে হার্ব উদ্ভিদগুলো কিরকম হয়, একটু নরম কাণ্ড বিশিষ্ট হয়, অকাষ্ঠ হয়, ছোট ছোট হয়, এগুলো দেখবা। তাহলে হচ্ছে বিরুৎ, এটা হার্বের উদাহরণ। আরেকটা হচ্ছে তোমার গুল্ম। গুল্ম মানে হচ্ছে আমার সার্ভ, HRUB, সার্ভ। এই গুল্ম গুলা কিরকম থাকে? এখানে এগুলা কি একক গুড়িবিহীন উদ্ভিদ। এগুলা কি আমার একক গুড়িবিহীন, একক গুড়িবিহীন উদ্ভিদ। একক গুড়িবিহীন কিরকম উদ্ভিদ? একক গুড়িবিহীন ঝোপ জাতীয় উদ্ভিদ। একক গুড়িবিহীন কি? ঝোপ জাতীয়। এখন তুমি একটু ভিজুয়ালাইজ করো তো যে এরকম ঝোপ জাতীয় উদ্ভিদ তুমি কোনগুলা দেখো আশেপাশে, মানে ঝোপের মতো থাকে উদ্ভিদগুলা। আমরা কিন্তু এগুলো দেখি কি জবা, জবা গাছ দেখবা এখন ঝোপের মতো থাকে। তারপরে যখন গোলাপ গাছ অনেক বড় হয়ে যায় এরকম থাকে। জবা, গোলাপ, তারপরে কি আমার রঙ্গন গাছ কিন্তু সবচেয়ে ভালো উদাহরণ, রঙ্গন গাছ। আবার তুমি এটাকে নেমোনিক দিয়ে মনে রাখতে পারো গরজ, গরজ দ্বারা মনে রাখা যায়। গতে হচ্ছে গোলাপ, রতে আমার কি রঙ্গন, যতে জবা। কিন্তু আমার সাজেশন থাকবে তোমরা একটু প্র্যাকটিক্যালি পড়াশোনা করবা, একটু দেখবা এই গাছগুলাকে যে ঝোপের মতো কোনগুলা থাকে। ঝোপের মতো উদ্ভিদগুলা কি ঝোপ জাতীয় উদ্ভিদ। আরো কিন্তু উদাহরণ থাকতে পারে। এখন দেখো উপগুল্ম। উপগুল্ম, উপগুল্ম মানে কি? আন্ডার সার্ভ, আন্ডার সার্ভ। উপগুল্ম কি? উপগুল্মগুলো হচ্ছে গুল্ম থেকে একটু ছোট হবে। দেখবে এগুলা কি ঝোপের মধ্যে থাকবে, কিন্তু কি গুল্ম থেকে একটু ছোট হবে। তাহলে ছোট কি আছে আমার? কালকাসুন্দা, দাঁতমর্দন, বেগুন। সো আমি এগুলো এটার উদাহরণ আমি কি পড়বো? এটার উদাহরণ পড়বে হচ্ছে কালকাসুন্দা, তারপরে হচ্ছে আমার দাঁতমর্দন, বেগুন। দেখো বেগুন গাছ যদি দেখো, এটা তো সবচেয়ে ভালো উদাহরণ যে বেগুন গাছ, কিন্তু বাকি গাছগুলো তুমি না চিনলে বেগুন গাছ তো চিনো। ওটা দেখবা যে কিরকম থাকে। এটা কিন্তু একটু ঝোপের মধ্যে থাকে কিন্তু ছোট। তাহলে এটা হচ্ছে উপকূলের উদাহরণ। আর কি সবচেয়ে সহজ উদাহরণ? বৃক্ষ। বৃক্ষ মানে ট্রি, এটা আমরা জানি সবাই যে এক কাণ্ড বিশিষ্ট কাষ্ঠল উদ্ভিদ। বৃহদাকৃত উদ্ভিদ হচ্ছে আমাদের বৃক্ষ, আম, জাম, এগুলা। আরেকটা দেখো খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমার পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদ মানে কি? পরাশ্রয়ী উদ্ভিদকে বলা হয় আমার ইপিফাইটস। ইপি কথার মানে হচ্ছে অন্যের উপরে।
ইপি মানে কথা মানে হচ্ছে উপরে। এখন দেখো পরাশ্রয় উদ্ভিদগুলো কি, পরাশ্রয় উদ্ভিদগুলো কি করে, মানে অন্য একটা উদ্ভিদের উপরে জন্মায় কিন্তু খাদ্য শোষণ করে না, খাদ্য শোষণ করে না। এরা কিন্তু ওই উদ্ভিদটা কোনো ক্ষতি করছে না, উদ্ভিদ থেকে কিন্তু খাদ্য শোষণ করছে না। দেখো পরাশ্রয় উদ্ভিদগুলো কি করে তা জানো, এই উদ্ভিদগুলো মনে করে এরকম একটা উদ্ভিদের উপরে কি হচ্ছে, এরকম উদ্ভিদের উপর থেকে জন্মাইছে, জন্মায় এগুলো উপরের দিকে উঠতে থাকে। কেন উপরের দিকে উঠতে থাকে পরাশ্রয় উদ্ভিদগুলো? কারণ তারা কি করে, মানে বাতাসের জলীয় বাষ্প থেকে খাদ্য, মানে বাতাসের জলীয় বাষ্প শোষণ করে মূলত বেঁচে থাকে। এইভাবে কিন্তু পরাশ্রয় উদ্ভিদগুলো থাকে। সো পরাশ্রয় উদ্ভিদ কি, ইপিফাইটিস। এখন দেখো আরেকটা উদ্ভিদ আছে আমার, মৃতজীবী উদ্ভিদ। মৃতজীবী উদ্ভিদ মানে কি, মৃতজীবী উদ্ভিদ মানে হচ্ছে স্যাপ্রোফাইটস। স্যাপ্রোফাইটস, মৃতজীবী মানে স্যাপ্রোফাইটস, মানে এরা কি মৃত পচা জৈব পদার্থের সাথে থেকে খাদ্য গ্রহণ করে, এই জন্য এদেরকে মৃত বলা হয়। আচ্ছা একটা কথা, আমরা কি করি, ইংলিশ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইংলিশ গুলো আসে প্রায় টাইমে, ইংলিশ গুলো আমরা ভুল করি যে এটার ইংলিশ কি ছিল, বাংলা গুলো মনে রাখতে পারি, ইংলিশ গুলো ভুলে যায়। দেখো সাপ, সাপ মৃত, আমি যদি কথা বলি সাপ মৃত, সাপ মৃত দ্বারা কি মনে রাখা যায়, দেখো সাপ মানে হচ্ছে স্যাপ, আর মৃত মানে কি, মৃতজীবী, তাহলে হচ্ছে স্যাপ্রোফাইটস মানে হচ্ছে আমার মৃতজীবী উদ্ভিদ। আর ইপিফাইটস মানে হচ্ছে ফাইটস মানে হচ্ছে পরাশ্রয় উদ্ভিদ। এখন দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট উদ্ভিদ হচ্ছে আমার পরজীবী উদ্ভিদ। পরজীবী উদ্ভিদ মানে কি, পরজীবী উদ্ভিদের হচ্ছে প্যারাসাইটস। দেখো যখন তুমি অন্য, এরা কি করে, এরা কিন্তু খাদ্য শোষণ করে। পরাশ্রয়ের সাথে যে পার্থক্য কি, এরা কিন্তু খাদ্য শোষণ করে, এরা কিন্তু যে উদ্ভিদের উপরে জন্মায় সেই উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে। তাহলে প্যারা কি, মানে অন্যের উপরে মানে বসে যদি খেতে চাও তুমি, তাহলে তোমার কিন্তু অনেক প্যারা খেতে হবে। সো পরজীবী উদ্ভিদগুলোকে প্যারাসাইটস উদ্ভিদ, যারা অন্য উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে। এই তিনটা আমরা কিন্তু পাই উল্টাপাল্টা লাগে, যে কোনটা পরাশ্রয়, কোনটা মৃতজীবী, কোনটা পরজীবী। পরজীবী মানে প্যারাসাইট, মৃতজীবী মানে স্যাপ্রোফাইটস, পরাশ্রয় মানে আমার ইপিফাইটস। এইভাবে আমরা মনে রাখবো। এভাবে আমাকে আবৃত্তি বিরুদ্ধে স্বভাব বা আমরা স্বরূপ গুলা পড়লাম। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।